আচ্ছা, কন্টেন্ট অপটিমাইজেশন আমাদের টপিক হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশন, তাই না? কন্টেন্ট অপটিমাইজেশনটা আসলে কি? কন্টেন্ট অপটিমাইজেশন হচ্ছে আপনারা যে অন পেজের যে বিষয়গুলো দেখলেন, এখন টাইটেল, এটা ডেসক্রিপশন, ইমেজ, তারপরে হচ্ছে আপনাদের ইন্টারনাল লিঙ্কিং করা, এই যে বিষয়গুলো দেখলেন টোটালটা মিলে যে একটা কন্টেন্ট তৈরি হয়, তাই না? একটা পেজ, সোজা কথা একটা পেজ যখন তৈরি করি আমরা, পেজের মধ্যে কন্টেন্ট যেটা দেই আমরা, কন্টেন্টটা তো সবকিছু মিলেই তৈরি হয়, ওভারঅল সবকিছু যেটা দিলাম। এইটাকে প্রপার ওয়েতে যদি না করতে পারেন, আপনি আপনার সাইট থেকে কখনোই ভালো কিছু লাভ করতে পারবেন না, না ভিজিটর না আর্নিং। কারণ ভিজিটর না হলে আর্নিং হবে না, সোজা কথা। আপনার মেইন টার্গেট থাকবে ভিজিটর, ভিজিটর আসলেই দেন আর্নিং পাবেন, তা না হলে আর্নিং পাবেন না। নেক্সট যে স্লাইডটা আমাদের, কন্টেন্টকে আমরা কিং বলছি। কেন বলছি আপনাদের আগে বলেছি। আগে একটা সময় ছিল যেখানে ব্যাকলিংক 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 ছাড়া কিছুই ছিল না। এখন সময়টা চেঞ্জ হয়েছে, এখন অন পেজে চলে এসেছে বিষয়টা। অন পেজে অনেক গুরুত্ব দেওয়া হয়, আর অন পেজে গুরুত্ব দেওয়া হয় মানে আপনার সাইডের স্ট্রাকচার কেমন, আপনার সাইডের কন্টেন্ট কেমন আছে, আপনার সাইডের ভিতরের বিষয়গুলো আপনি কতটা ভালোভাবে সাজিয়েছেন, কতটা রিলেভেন্সে মেনটেন করে কাজ করেছেন, এই বিষয়গুলো দেখা হয়, অনেক বেশি দেখা হয়। সো কন্টেন্টকে আমরা এই জন্য কিং বলি। সো কন্টেন্ট যদি কিং হয়, কুইনকে তাহলে ইমেজ, রাইট? ইমেজটাকে আমরা, ইমেজ মাল্টিমিডিয়া এগুলোকে আমরা তখন কুইন হিসেবে বিবেচনা করি। এখানে জাস্ট সিম্পলি কন্টেন্ট অপটিমাইজেশন বলতে কি বোঝায় আমরা জাস্ট সেই সম্বন্ধে কিছু কথা বলেছি। যে কন্টেন্ট অপটিমাইজেশন আসলে একটা কন্টেন্টকে তৈরি করার যে প্রসেসটা, এটাই একটা কন্টেন্টকে তৈরি করার প্রসেস। কার জন্য তৈরি করছি? এক হচ্ছে ইউজারের জন্য, ফার্স্ট আমাদের টার্গেট ইউজারের জন্য, সেকেন্ড হচ্ছে গুগল বটের কাছে অথবা সার্চ ইঞ্জিন ক্রলারের কাছে আমরা এটাকে ইফেক্টিভ ওয়েতে তৈরি করছি। এই জন্যই মূলত আমরা কন্টেন্টটা তৈরি করি, যাতে কিনা একে আমি ভালো ট্রাফিক পাই, আর সেকেন্ড হচ্ছে যাতে সার্চ ইঞ্জিন যে বট আছে তাদের কাছে যেন আমার এটা খুব ভালো একটা ভ্যালু পাই, তাহলে তারা আমাকে র্যাঙ্কিং এ আনবে। এইটাই কন্টেন্ট অপটিমাইজেশনের মূল লক্ষ্য। তাহলে এই কন্টেন্ট অপটিমাইজেশন কিভাবে করবেন? করার কিছু রুলস আছে। কিছু রুলস বলতে গেলে অনেকগুলো রুলস আছে। কিছু এখানে দেখাচ্ছি আমরা, কিছু বলতে গেলে অধিকাংশই, ম্যাক্সিমাম আমি এখানে দেখাবো, আপনাদের আলোচনা করবো ম্যাক্সিমাম গুলোই। এর বাইরে কিছু নাই তা না, বাইরে কিছু রুলস আছে যেটা ফলো না করলেও চলে, যেটা আমি দেখালাম। এই রুলস গুলো যদি আপনি মেনটেন করেন, এনাফ আপনার কন্টেন্টটাকে র্যাঙ্কিং করার জন্য, প্রপার ওয়েতে অপটিমাইজ করার জন্য এই রুলগুলো ফলো করতে পারেন আপনি, কোনো সমস্যা নেই। ফার্স্ট কি, এটা টাইটেল ট্যাগ। এটা আপনারা অলরেডি জানেন, তাই তো? অলরেডি আপনারা পড়েছেন, অলরেডি বুঝেছেন। কি বুঝেছেন? আমি জাস্ট একটু আবার ব্যাকে যাচ্ছি। হ্যাঁ, টাইটেলের ক্ষেত্রে আমরা যখন একটা টাইটেল দিব, আমি ফার্স্টেই বলেছিলাম টাইটেলটাকে অবশ্যই আই ক্যাচি হতে হবে। টাইটেলটাকে অবশ্যই আপনার কন্টেন্টের সাথে রিলেভেন্সি মেনটেন করে থাকতে হবে। টাইটেলটাকে অবশ্যই মিনিংফুল হতে হবে। টাইটেলটা একটা নির্দিষ্ট লিমিটেশন থাকতে হবে। লিমিটেশনটা কি? এটা 60 to 65 ক্যারেক্টার, সর্বোচ্চ গেলে 70 ক্যারেক্টার, তার বেশি না। কেন 70 ক্যারেক্টার বেশি গেলে এটা ইলিপসিস আসবে, মানে ডট ডট আসবে। সো আপনাকে চেষ্টা করতে হবে 70 ক্যারেক্টারসের নিচে রেখে আপনাকে একটা আই ক্যাচি টাইটেল তৈরি করার জন্য, যেটা মিনিংফুল হবে। ওকে, দেন 5, আপনি চেষ্টা করবেন আপনার হোম পেজের জন্য যে টাইটেলটা দিবেন, সেই টাইটেলের মধ্যে যাতে, কারণ সাধারণত হোম পেজে আমরা এইভাবে টাইটেল দিই, আপনার যে মেইন সাইডের নাম থাকে, মনে করেন আমার সাইডের নাম আছে ফারুক খান, দেন আমার সাইডের নামটাকে আমি সাথে উল্লেখ করি, মেইন কিওয়ার্ডের সাথে আমার সাইডের নামটাকে আমরা দিয়ে দিই সাধারণত। আপনার সেই ক্ষেত্রে অনলি 5টাকে ইউজ করবেন, না ড্যাশ, আন্ডারস্কোর, কোলন, আদার্স কিছু না ইউজ করা ভালো। আর সবথেকে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা, আপনার টাইটেলটা কখনো ডুপ্লিকেট হতে পারবে না, একদম মাথায় রাখবেন এটা। আপনার পেজের হতে পারে আপনি কিওয়ার্ড রিসার্চ নিয়ে পরপর 2টা টপিক লিখেছেন, 2টা পেজে কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথা বলেছেন, এখন তাই বলে যে 2টো পেজে টাইটেল কিওয়ার্ড রিসার্চ দিবেন, এটা যদি দেন তাহলে কি হয়? বট যখন আসে সে কি কনফিউশন পড়ে না যে কোনটা আসলে মেইন, কোনটা আমি যাব, কিওয়ার্ড রিসার্চে সার্চ করেছে কোনটাকে আমি দেখাবো, র্যাঙ্কিং আনবো। সো এইটা কখনো করবেন না, সবসময় টাইটেল লিখবেন এটা ইউনিক, একদম 100% ইউনিক রাখতে হবে টাইটেলটাকে। জাস্ট একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে এখানে, যে আমি সার্চ করেছি কন্টেন্ট অপটিমাইজেশন দিয়ে,
একটু খেয়াল করে দেখেন কত ভ্যারিয়েশন ওরা দেখায় যখন কন্টেন্ট অপটিমাইজেশন দেখেন ফার্স্ট যেটা রেজাল্ট আসছে যেটা বলছিলাম দেখেন পাইপ ইউজ করেছে টাইটেলের মধ্যে সে কি করেছে তার এই যে কি তার সাইডের নেম না এটা সার্চ ম্যাট্রিকটাকে সে পাশে রেখেছে পাইপ দিয়ে সেপারেট করেছে এটা কি একদম প্রপার একটা এক্সাম্পল না টাইটেল ট্যাগ ই করে সেটা প্রপার একটা এক্সাম্পল হচ্ছে এটা আচ্ছা দেন মেটা ডেসক্রিপশন এটা আমরা আগেও দেখেছি আগেও পড়েছি তারপর একটু জাস্ট বলি মেটা ডেসক্রিপশন হচ্ছে সেই অংশটা যেটা একটু আগে আমরা দেখলাম যে ইউআরএল এর নিচে যে দুইটা লাইন দেয়া থাকে টোটাল 150 ক্যারেক্টারস 150 to 155 or 160 এই ক্যারেক্টারস এর মধ্যে লিমিটেশন রেখে আমাদের একটা মেটা ডেসক্রিপশন লেখা উচিত তাহলে কি হবে ওই মেটা ডেসক্রিপশনটা at least আপনার ইউজাররা যখন দেখবে তারা পড়ে বুঝতে পারবে যে আপনার পেজের মধ্যে আপনি কন্টেন্টটা কি সম্বন্ধে বলেছেন বা কি সম্বন্ধে তাদের ধারণা দিয়েছেন এই কারণে তারা একটা ভালো আইডিয়া পাবে দেন তারা করবে কি আপনার কন্টেন্টটাকে আপনার পেজে যাওয়ার আগ্রহ পাবে তাদেরকে পেজে যাওয়ার জন্য একটু আগ্রহ বাড়িয়ে দেওয়ার জন্যই এই মূলত আমাদের মেটা ডেসক্রিপশনটা লেখা এই যে মেটা ডেসক্রিপশন কোনগুলো যে মার্ক করা আছে एग्जांपले যে দেখেন এই যে অংশটা প্রত্যেকটা অংশ হচ্ছে মেটা ডেসক্রিপশন এইখানে এই ডট ডট কেন আসছে কারণ তারা ক্যারেক্টার লিমিটেশন ক্রস করে গেছে 150 ক্যারেক্টার লিমিটেশন ক্রস করে গেছে যে কারণে এটা হয়েছে চেষ্টা করবেন 150 ক্যারেক্টার লিমিটেশনের মধ্যে থাকার জন্য এটা বেটার h1 ট্যাগ যেটা বলেছিলাম সেম h1 ট্যাগ আমরা কোথায় ইউজ করব টাইটেলে আমরা পেজের টাইটেলে h1 ট্যাগ ইউজ করব পেজের টাইটেল কয়টা হয় একটা পেজের টাইটেল কয়টা হয় একটা হয় সো পেজের টাইটেল যেহেতু একটা হয় তার মানে একটা পেজের মধ্যে h1 ট্যাগ আমরা কয়বার ইউজ করব একবারই বিষয়টা ক্লিয়ার কখনো বলবেন না তো পেজের টাইটেল একটা h1 ট্যাগ আমরা অনলি ওয়ান টাইম ইউজ করব টু টাইম দরকার নেই কোনো কারণ এটাকে h1 ট্যাগকে আমরা বিষয়টা এরকম যেটা ট্রাম্প কার্ড আমাদের এটাকে সেখানে ইউজ করা উচিত যেখানে আমার মেইন কিওয়ার্ডটাকে আমি ফোকাস করি আর সেটা টাইটেলের থেকে ভালো কোনো জায়গা হতে পারে না স্কিমা বা স্ট্রাকচার ডাটা এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় কেন গুগল বট হোক ইউজার হোক যখনই কেউ আপনার পেজে আসার পরে যদি স্ট্রাকচারগত পেজের ঠিক না থাকে সে কি কনফিউশন হয়ে যায় না সে তো বুঝতে পারে না তার কোন দিকে যাওয়া উচিত সেই জিনিসটা ধরতে পারে না সার্চ ইঞ্জিন বোর্ড যখন আসে আপনার পেজে প্রপার স্ট্রাকচার ওয়েতে আপনার পেজ না থাকে সে বুঝতে পারে না কনফিউশন থাকে সে সো আপনি চাইলে আপনার সাইটের জন্য এই স্ট্রাকচারগত যে ডেটা প্রবলেম আছে এগুলোকে আপনি ঠিক করতে পারেন কিভাবে ঠিক করবেন আগে একটু দেখেন एग्जांपलটা এখানে যে সিম্পল একটা एग्जांपल দিয়েছে ইফ ইউ আর সেলিং প্রোডাক্ট একটু দেখেন एग्जांपलটা বুঝতে পারেন কিনা যে আপনার যে প্রোডাক্ট থাকবে তার একটা প্রোডাক্ট নেম থাকবে ব্র্যান্ড প্রাইস ইমেজ অ্যাভেলেবিলিটি কন্ডিশন রিভিউ এই জিনিসগুলো প্রোডাক্টে আপনারা দিয়ে থাকেন সাধারণত এগুলো কি প্রত্যেকটা রিলেটেড না প্রত্যেকটা যদি ইনফরমেশন না থাকে দেখি একটা কমপ্লিট ইনফরমেশন আসে সবগুলো মিলে একটা কমপ্লিট ইনফরমেশন হয় সেভাবে যদি আপনাকে বলা হয় যে আপনি যদি ব্লগের ক্ষেত্রে চিন্তা করেন যেখানে ব্লগের ক্ষেত্রে আপনার অথর সম্বন্ধে বলবেন কন্টেন্ট কি আছে ডেসক্রিপশন ফিচার ইমেজ টাইটেল এগুলো কি সব মিক্স করে তো আমরা একটা স্ট্রাকচার ওয়েতে যে আমরা একটা কন্টেন্ট তৈরি করছি এই যে বিষয়গুলো এইগুলোকে অনেক বেশি প্রাধান্য দেয় গুগল বলতে গেলে শুধু গুগল না সব সার্চ ইঞ্জিন বটই অনেক বেশি প্রাধান্য দেয় জিনিসটাকে যে আপনার সাইটে কতটা স্ট্রাকচার ওয়েতে আছে এটা চেক করার একটা টুল আছে যার মাধ্যমে আমরা এটা চেক করতে পারি গুগলের একটা টুল আছে এই টুলটা দিয়ে আমরা এটা চেক করতে পারি এই দেখেন আমি লিংকটা দিয়ে দিয়েছি এখানে developers.google.com/structured-data-testing-tool লিংক দেয়া আছে লিংক আপনারাও লিংকটা ই করে নিতে পারবেন এই লিংকে গেলে এরকম একটা স্ক্রিন আসবে লিংকে যাওয়ার পরে এরকম একটা স্ক্রিন আসবে এখানে যে স্ক্রিনের মধ্যে আপনি যদি এইখানে দেখেন পেজ ইউআরএল গুলো একটা কথা আছে পেজ ইউআরএল দেখতে পাচ্ছেন এই যে নিচে লাল মার্ক করা আছে এই যে পেজ ইউআরএল কথাটা আছে এই পেজ ইউআরএল অপশনে আপনি যখন ক্লিক করবেন ক্লিক করার পরে
আপনাকে একটা ইউআরএল দেওয়ার জায়গা দিবে। এই যে এন্টার ইউর ইউআরএল ইন দ্য ফেচ ইউআরএল বক্স। আপনার ইউআরএলটাকে মানে আপনার সাইডের যে ইউআরএল, সাইডের ইউআরএলটাকে যে ফেচ ইউআরএল এই বক্সের মধ্যে দেন এন্ড ক্লিক ফেচ এন্ড ভ্যালিডেট। এই ফেচ এন্ড ভ্যালিডেটে আপনি ক্লিক করেন। ক্লিক করলে কি হবে, গুগল তার যে অ্যালগরিদম আছে বা তার যে সার্চ ইঞ্জিন যে র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো আছে সেটাতে চেক করবে সে যে আপনার সাইডের স্ট্রাকচারগত কোনো প্রবলেম আছে কি নাই। যদি থাকে সে সেটা দেখাবে, শো করবে এররে, যদি না থাকে সে এইভাবে করে মার্ক করবে। যেমন এখানে কি দেখাচ্ছে, অল গুড, তার মানে স্ট্রাকচারগত তার সাইডে কোনো প্রবলেম নাই, সব ঠিক আছে। কেমন ঠিক আছে একটু ডিটেইলসে যাই। আচ্ছা যদি সেখানে এরর থাকে মানে কোন জায়গায় এররটা আছে? হ্যাঁ হ্যাঁ ওখানে এরর থাকে তাহলে কোন জায়গায় এররটা আছে সেটা দেখতে হবে। হ্যাঁ বলবে স্ট্রাকচার কোনো সমস্যা নেই। এডমিন হওয়ার দরকার আছে, চেক করেন। সাইডে এডমিন হওয়ার দরকার আছে না, তার মানে আমরা যে কারো সাইড চেক করব। কিন্তু লাভ কি, অন্য সাইড চেক করে কি লাভ? দেখলাম আর ও দেখলেন আর কি। আচ্ছা লাভ আছে। আমার কোম্পানির সাইট আমি দেখতে পাবো। আমার কম্পিউটারটা দেখব, কম্পিউটার যদি দুর্বল হয় তাহলে আমি এই জিনিসগুলো অ্যাভয়েড করব। আচ্ছা গুড, একটু দেখেন ডিটেইলস আসছে তাহলে বুঝবেন বিষয়টা কি আসলে। যেমন অর্গানাইজেশন এর মধ্যে কি আছে একটু দেখেন, একটু খেয়াল করেন অর্গানাইজেশনের মধ্যে কি কি আছে দেখেন। ইউআরএল, সাইডের ইউআরএলটা কি, dhphomeImprovements.com, এটা সাইডের ইউআরএল। সেম অ্যাজ দেখেন, সেম অ্যাজ এই যে কথাগুলো ইউজ করেছে কেন, ফেসবুকেও তার সেম, যেটা বলেছিলাম আপনাদের নিজেদের নামের সাথে বলেছিলাম সব জায়গায় যে কিওয়ার্ডটাকে সেটাকে ফোকাস করেন। ফেসবুকে সেম, গুগল প্লাসে সেম, ইউটিউবে সেম, টুইটারেও সেম, সবগুলোতে সে সেম দেখছে। এটা কি বিষয়টা এরকম না যে একটা জিনিস যখন একটা নামে পরিচিত হয় তখন তাই কিন্তু সবাই তার ভিতরে কি আছে কিনা সেটা আলাদা বিষয়, তার নামটাকে সবাই চেনে। ক্লাসে এমন হয় যে একটা স্টুডেন্ট আছে যাকে আমরা একটা নাম দিয়ে ডাকি, অনেক থাকে না এরকম, আমরা নিজেরা একটা নাম দিয়ে বলি, তার হতে পারে তার কর্ম কারণে, হতে পারে তার চেহারাগত কোনো কারণে, আদার্স যে কোনো একটা কারণে তাকে আমরা নাম দিই, ওই নামটাকে কিন্তু সবাই চেনে পড়ে। ইভেন এমন হয় স্কুল পাস আউট করে গেছেন অনেক বছর পরে দেখা ফ্রেন্ডের সাথে ওই নামে বলেন তাকে, এই ওকে কি দেখছিস কখনো, ওর সাথে যোগাযোগ আছে, বিষয়টা এরকম না। গুগলও এই স্ট্রাকচারগত এই বিষয়গুলো ফলো করে যে দেখেন যে এ সব জায়গায় একই নামকে ইউজ করেছে, নামটাকে সেম রেখেছে এবং সেম ভাবে সে তার স্ট্রাকচারটা ঠিক রাখছে। সে কিন্তু এমন করে না যে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আলাদা নাম চুজ করছে, যেটা আপনাদের বলেছি ব্র্যান্ডিং এর জন্য, ঠিক না? ওকে, মোস্ট ইম্পর্টেন্ট একটা টার্ম, অ্যাভয়েড ডুপ্লিকেট কন্টেন্ট, যেটা একদম একটা বিশাল ইস্যু, যে ডুপ্লিকেট কন্টেন্ট হতে পারবে না। আপনি যে কন্টেন্টটা লিখেছেন কন্টেন্টটা অবশ্যই 100% ইউনিক হতে হবে, আপনার নিজের লেখা হতে হবে, নিজের না লেখা হলে অন্য কাউকে লেখালেও এটা ইউনিক থাকতে হবে কন্টেন্টটা। কন্টেন্টটাকে আপনার কখনোই ডুপ্লিকেট হলে চলবে না, কারণ কি ডুপ্লিকেট হলেই আপনি হয়তো বুঝতে মানে মনে করছেন যে না আমি এটা তো স্পিনিং টুল দিয়ে স্পিনিং করেছি, স্পিনিং টুল করে আমি লিখেছি, এখন কোনো সমস্যা নেই, আমি এটাকে আপলোড করলেই আমার পেজের জন্য ভালো। বাস্তবে তা না, কখনোই ভাবে মানে এটা মনে করবেন না যে গুগল চেক করে না বা ধরতে পারবে না বা সার্চ ইঞ্জিন বট বোঝে না, সার্চ ইঞ্জিন বট বোঝে, খুব ভালোভাবে বোঝে তারা। আর যদি কখনো ডুপ্লিকেট কন্টেন্ট পায় কোনো কথা নেই, পেনাল্টি দিয়ে একেবারে নিচে ফেলে দেবে, উঠতে পারবেন না সেখান থেকে। গুগলের অ্যালগরিদমিক পেনাল্টি যদি আপনাকে দেওয়া হয় দেন আপনি সেখান থেকে উঠতে, আপনার সাইটকে র্যাঙ্ক করাতে অনেক সমস্যা। কখনোই এই রিস্কে যাবেন না, ডুপ্লিকেট কন্টেন্ট নিয়ে কাজ করবেন না, কখনোই না। এইখানে কিছু কথা আছে যে ডুপ্লিকেট কন্টেন্টের কারণে যে সমস্যাগুলো হয়, এই সমস্যা থেকে উপায় কি সলভ হওয়ার কিছু কথা লেখা আছে এখান থেকে, একটু পড়লে আপনারা আরো ডিটেইলস জানবেন। তারপর আমি কিছু কথা বলি এখানে। ডুপ্লিকেট কন্টেন্টের ক্ষেত্রে সাধারণত আমরা যেটা হয়, আমরা বিভিন্ন টুল ইউজ করি, স্নিপিং টুল যেগুলো থাকে, স্পিনিং টুল সোজা কথা। আচ্ছা, এই স্পিনিং টুলগুলো দিয়ে আমরা কি করি, আমরা লেখাটাকে স্পিনিং করে দেয় না, যে এরকম হওয়ার সময় যেমন একটা কি জানি দেখেছিলাম, লেখে মজা করছিলাম আর কি, একটা ইসে স্পিনিং টুলের মধ্যে লিখছিলাম যে আই হ্যাড এ ডগ, স্পিনিং করলে আসছে আই ওয়াজ এ ডগ। চমৎকার না? আই হ্যাড এ ডগ,
এটাকে স্পিনিং করলে সে দেখাচ্ছে আই ওয়াজ এ ডগ। সে কিন্তু তার দৃষ্টিতে ঠিক রাখছে, কারণ তো একটা আর কিছু না, জাস্ট এ মেশিন, জাস্ট এ প্রোগ্রাম। সো সে তার মতোই তাকে যেভাবে সেট করে সে সেইভাবে কিন্তু স্পিনিংটা করে দিচ্ছে। স্পিনিং করলে যেটা হয়, স্পিনিং করলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় আপনাদের যে মূল কথাটা চেঞ্জ হয়ে যায়, তা থাকে না একরকম, মূল কথা সব আলাদা ঝোলা যায়, তেমন একটা ভালো হয় না স্পিনিং কখনো। বেটার হচ্ছে নিজের জন্য কন্টেন্ট নিজে লেখার চেষ্টা করেন। যদি হ্যাঁ আমার সমস্যা আছে, প্রবলেম আছে, সবাই যে সব দিকে এক্সপার্টিস থাকতে হবে এমন কথা নেই, সবাই সব দিকে দক্ষ হবে এমন কোনো কথা না। আপনি কন্টেন্ট রাইটিং পারেন না, নো প্রবলেম, অন্য কাউকে হায়ার করেন যে কন্টেন্ট রাইটিং করে দিবে আপনার জন্য, কোনো বিষয় না, আপনি করাতে পারেন, অনায়াসে কাউকে দিয়ে করাতে পারেন। অনেক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে যেখানে গেলে আপনি করাতে পারছেন, লোকালি অনেক লোক আছে, লোকালি অনেক ট্যালেন্টেড পিপল আছে যারা এখানে কন্টেন্ট রাইটিং কাজ করেন, তাদের সাথে কন্ট্যাক্ট করেন। আমি বললাম কিভাবে কন্ট্যাক্ট করবো, এটাও যদি বলে দিতে হয় তাহলে তো আমাকে থাক, আর আগে দরকার নেই আগাম। ওকে, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল লিঙ্কিং। ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল লিঙ্কিং, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কিংটা কি আসলে? ইন্টারনাল লিঙ্কিং তো আপনারা দেখেছেন না, কেবল দেখালাম ইন্টারনাল লিঙ্কিং কিভাবে করতে হয়। আমরা ইন্টারনাল লিঙ্কিং হচ্ছে নিজের সাইডের মধ্যে দুইটা লিঙ্ক, নিজের একটা পেজ থেকে আরেকটা পেজে। এক্সটার্নাল কি হয়, যখনই আমি ওটা নিজের সাইডের বাইরে চলে যাব, এক্সটার্নাল লিঙ্কিং, আর কিছু না। এক্সটার্নাল লিঙ্কিং শুধু এটাই যে আমি আমার সাইডের থেকে বাইরের সাইডে চলে যাচ্ছি, তখনই হচ্ছে এই দুটো সাইড লিঙ্ক করলেই এক্সটার্নাল লিঙ্কিং হচ্ছে। এই জিনিসটাই কন্টেন্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় এমন হয় যে আমি ব্যাপারটা বলি, আপনি কিওয়ার্ড রিসার্চ টুল নিয়ে একটা আর্টিকেল লিখছেন, আর্টিকেল লিখতে লিখতে আপনি একটা জায়গায় এসে বলেছেন যে স্পাইফু এমন একটা টুল যে টুলটা ইউজ করলে তুমি ইউএসএ এবং ইউকে এর জন্য অনেক ভ্যালুয়েবল ডেটা পাবে। আপনি এই কথা বলেছেন কিওয়ার্ড রিসার্চ পার্টে যে, আচ্ছা যেহেতু বলেছেন, আপনার এখানে কি বেটার হয় না যে ইউজারকে আপনি ওই স্পাইফু টুলটার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দেন যাতে সে ইউজ করতে পারে? এটা অ্যাঙ্কর করেও হতে পারে, অথবা হতে পারে আপনি নেটেড ইউআরএল দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনার রুচিতে যেটা বলে। আপনি চাইলে স্পাইফু কথাটা লিখে সেটাকে অ্যাঙ্কর টেক্সট করে দেন, ইউজার এখানে ক্লিক করলে কি হবে, ইউজার দেখলো হ্যাঁ এই টুলটা ভালো, তো আমি ক্লিক করে যাই সাইডে। এটাতে কি হয়, এতে আপনার সাইডের জন্য কোনো ক্ষতি যে হয় তা না, কিন্তু আপনার সাথে স্পেশাল কোনো লাভ হয় সেটাও না। যেটা বেনিফিট আপনি পাবেন, ইউজার আপনাকে ট্রাস্ট করবে। কেন করবে? আপনি তাকে ভালো ভ্যালুয়েবল ইনফরমেশন পাস করছেন, এটার জন্য যে হয়তো আপনি যে সার্ভিস দিচ্ছেন তার মধ্যে এই ধরনের এত ভ্যালুয়েবল সার্ভিস নাই, কিন্তু আপনি তাই বলে তাকে হতাশ করছেন, আপনাকে ভালো আয়োজনের কাছে পাচ্ছেন যে সার্ভিস দেবে। বিষয়টা এরকম, আমি ফার্মগেট মোড়ে নেমেছি, নেমে গেছিলাম ভাই কারণ বাজার যাবো, বিডিবিএল ভবন, কোথায় থেকে যাবো? সে আমাকে বললো তুমি সোজা চলে যাবো, এখানে রিক্সা নিয়ে আরং আছে, আরঙের কাছে চলে যাও, আরং থেকে বাস উঠে, বাস থেকে মতিঝিল যাও, বলে বলে যাবো সামনে। আমি বলবো আমি যদি নতুন হই বলবো, কিচ্ছু করার নেই। কিন্তু যদি এমন হয় ঠিক আছে ভাই আমি জানি না, আমি জানতে পারছি না বা বলতে পারছি না, দাঁড়াও তুমি আমার সাথে চলো, আমি একটা পুলিশের কাছে নিয়ে গেলাম বা সার্জনের কাছে নিয়ে গেলাম, তার কাছে জিজ্ঞেস করে আমি বলে দিলাম যে হ্যাঁ ওদিকে তুমি চলে যাবে। সেটা কি? তার মানে কি, যে লোকটা আমার হেল্পটা চাইলো বা হেল্প নিতে আসলো তার ট্রাস্ট ফ্যাক্টর বেড়ে গেল আমার উপরে। জাস্ট এইটা যে আপনি পাচ্ছেন না তাকে কোনো একটা মানে স্পেশাল কোনো অফার দিতে, কিন্তু যে দিচ্ছে তাকে আপনি রেফার করছেন। বিষয়টা ক্লিয়ার? এক্সটার্নাল লিঙ্কিং এর ক্ষেত্রে এক্সটার্নাল লিঙ্কিং করা উচিত, এটা ভালো। কিওয়ার্ড স্টাফিং, আগেও বলেছি কিওয়ার্ড স্টাফিং কি, তাই না? কিওয়ার্ড স্টাফিং হচ্ছে সোজা কথা আপনার মেইন কিওয়ার্ডটাকে বারবার পুশ করা, বারবার পুশ করা, বারবার পুশ করা। আজকে আমি একটা অনেক বড় একটা সাইট পড়ছিলাম, শাউট মি লাউড, নাম শুনছেন কেউ? আচ্ছা, শাউট মি লাউড, এই সাইডে অন পেজ অপটিমাইজেশন নিয়ে একটা টপিক পড়ছিলাম, সম্ভবত ইমেজ অপটিমাইজেশন। হ্যাঁ, ইমেজ অপটিমাইজেশন। আচ্ছা, ইমেজ অপটিমাইজেশন নিয়ে সার্চ করলে মনে হয় ওদেরটাই ফার্স্টে দেখাইছে, ওদেরটা আমি গিয়েছিলাম, যাওয়ার পরে দেখলাম কি সুন্দর করে কিওয়ার্ড স্টাফিং করছে, চমৎকার ভাবে কিওয়ার্ড স্টাফিং করছে। হ্যাঁ, এক্সাম্পলটা আমরা দেখি, কেন বেটার হবে, তাই না? আইডিয়াটা আসবে। দেখেন ফার্স্ট পজিশনে আছে, কিন্তু র্যাঙ্কিং এ ফার্স্ট পজিশন, অর্গানিকে ক্লিক করি। এটা খুবই জনপ্রিয় একটা সাইট, খুবই পপুলার একটা সাইট, অনেক ইনফরমেটিভ তথ্য আছে এখানে। একটু খেয়াল করেন, আমি একটা লাইন জাস্ট পড়বো।
দেখেন on page optimization is the pillar খুব ডিস্টার্ব করে এই জিনিসটা আচ্ছা on page optimization is the pillar of your SEO and one of the most important on page optimization factor in image optimization. Image SEO optimization is one of the building block of on page optimization. সেটা ক্লিয়ার হয়েছে? এখানে সে বারবার on page optimization, image optimization, SEO on page optimization বারবার একই কথাকে দুইবার ঘুরে বলছে। এখন বলবেন তাহলে স্যার এর র‍্যাঙ্কিং এ এক নাম্বার ছিল কেন? টপে র‍্যাঙ্কিং আছে তাই না? গুগল অর্গানিক র‍্যাঙ্কিং এ 1 কিন্তু ভাই বেশিরভাগটা এরকম আসে যে যারা আপার লেভেলের লোক তারা অনেক কিছু করে তারা যা করে সেটা রাইট, তারা যেটা করতে বলে সেটা তুমি করো, তারা যা করছে সেটা তুমি করো। বিষয়টা এরকম, বিষয়টা বোঝা গেছে? তারা আপনাকে যেটা বলবে, যেমন এখানে বলছে যে ইমেজ অপটিমাইজেশন করো তুমি, আপনি সেভাবে ইমেজ অপটিমাইজেশন করেন, কিন্তু তারা তাদের পেজে কি করেছে এটা আপনি ফলো করেন না, কারণ তারাই ঠিক আছে। তারা কি কখনো পেনাল্টি হবে না? এই একটা পেজের জন্য পরে আসছি, পেনাল্টি নিয়ে পরে আসছি, স্পেশাল টপ তো এগুলো পেনাল্টি। আচ্ছা, তারা পেনাল্টি খাবে না তা না, পেনাল্টি বিষয়টা এরকম আসে, মনে করেন আপনাকে দিয়ে আমার অনেক লাভ হচ্ছে, আপনি আমার একটা স্টুডেন্ট, আপনাকে দিয়ে আমি অনেক বেনিফিট পাচ্ছি, আপনি যদি এখন ক্লাসে একটু দুষ্টুমি করেন, একটু ভুল ত্রুটি করেন, ওটা আমি দেখলাম না, ও তো করতেছি দেখি না, এদিক মুখটা ঘুরে আসছে, আপনি করছেন দেখে আমি এদিক ঘুরে আসছি, আমি দেখতে পাচ্ছি আপনি হয়তো ডাউনলোড করতেছেন, কোনো কারণে আমি দেখতে পাচ্ছি আপনি ডাউনলোড করছেন, দেখলাম না, কি হয়েছে? কারণ আপনাকে দিয়ে আমি বেনিফিট হচ্ছি, সার্চ ইঞ্জিন সবাইকে র্যাঙ্কিং থেকে নামায় দিবে, একে উঠালে তার লাভ আছে, এ অনেক এ করে, তাকে হয়তো পারে অনেক পিপিসি করে, অ্যাড দেয়, এর সাইডে যেমন আয় হয়, মনে করেন এর সাইডে যে পরিমাণ অ্যাড দেয়া আছে, ওই যে ওর সাইটটা যে অ্যাডগুলো দেয়া আছে, অ্যাডসেন্স চালানো আছে বা ক্যাম্পেইন করা আছে, সেগুলো ক্লিক করলে কি গুগল একটা পার্সেন্টেজ পায় না? আপনার মধ্যে একটা নতুন সাইটে করলে সে একটা ভিজিটর কাছে পার্সেন্ট পাবে, আপনাকে দিয়ে লাভ কি থাকে? সবচেয়ে আগে বিষয়টাই তারা কি অ্যাডসেন্স চালালে র‍্যাঙ্কিং বাড়তে পারে? আচ্ছা, আমরা এইটা শেষ করি। হ্যাঁ, কিওয়ার্ড স্টাফিং দেখছিলাম আমরা। সো কিওয়ার্ড স্টাফিংটা ক্লিয়ার, একদম প্র্যাকটিস। এইটা আমি আজকে বললাম যে বিকেলে বসে পড়ছিলাম, জাস্ট তখন আসছে সামনে, মনে আছে যে এটা রেখে দিই, আপনাদের দেখাবো, মজার একটা জিনিস। ওকে, কন্টেন্ট সিলোইং। আচ্ছা, এই টার্মটা একটু অন্যরকমের, একটু অন্যরকম বলতে গেলে কি, ওই যে স্ট্রাকচারের কথা একটা কথা বলেছিলাম আমরা, এটা সাধারণত বড় বড় ওয়েবসাইটের ক্ষেত্রে দেখা যায়, ছোট ওয়েবসাইটের ক্ষেত্রে এই ঝামেলাগুলো খুব বেশি হয় না। কেন হয় না আপনি আবার বলি, এটা সাধারণত মনে করেন ই কমার্স বেস যে সাইটগুলো হয়, এইসব সাইটের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায়। কেন? আমার একটা ই কমার্স বিজনেস আছে যেখানে আমি মোবাইল ফোন সেল করি, মোবাইল ফোনের মধ্যে স্বাভাবিক ক্যাটাগরি করে রাখি আমি, এক এক কোম্পানির আলাদা আলাদা, নোকিয়া, স্যামসাং, সিম্ফনি, মাইক্রোম্যাক্স আলাদা করা আছে। ওকে, এখন নোকিয়ার মধ্যে গেলে তারও মডেল আছে আলাদা আলাদা করা, সিম্ফনির মধ্যে তারও মডেল আছে, যে মডেলে গেলাম তার কালার আছে, তাই না? তারপর ডিফারেন্স প্রাইস রেঞ্জ আছে। এই যে ক্যাটাগরি করে নিচে নেমে যাওয়া, ধাপ ধাপ করে নিচে নেমে যাওয়া, এটাকে একটা স্ট্রাকচার ওয়েতে দিতে হয় না? আমি যদি এমন হতো নোকিয়ার মধ্যে সিম্ফনিও রাখছি, সিম্ফনির সাথে আমি অ্যাপেল ফোন রেখে দিচ্ছি, বিষয়টা কি মিক্সড আপ হয়ে যেত না? সিম্পলি উদাহরণটা দেখলে আপনারা সহজে বুঝবেন। একটু দেখেন, ইন্স্যুরেন্স, আমার একটা আছে ইন্স্যুরেন্স, যেখানে ইন্স্যুরেন্সের মধ্যে কি ট্রাভেল ইন্স্যুরেন্স নিয়ে কথা বলছি, কার ইন্স্যুরেন্স নিয়েও, হেলথ ইন্স্যুরেন্স নিয়ে আমি কথা বলছি। ওকে, ট্রাভেল ইন্স্যুরেন্সের মধ্যে আবার আমি সাব পার্ট চলে গেছি, কার ইন্স্যুরেন্সের মধ্যে গেছি, হেলথ ইন্স্যুরেন্সের মধ্যেও গেছি। বিষয়টা হচ্ছে এইভাবে, আপনাকে প্রত্যেকটা পার্টে যেতে হবে, কিন্তু এইখানে মেইন যে জিনিসটা, কন্টেন্ট সিলোইং এর মেইন যে পার্টটা আছে তা হচ্ছে সঠিকভাবে ইন্টারনাল লিঙ্কিং করা। এইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট আসে।
কেন? এই যে পেজগুলা একটা একটার সাথে সংযুক্ত না, প্রত্যেকটা ধাপ শেষ করতে একটা একটা পড়ে গেছে। আপনি কি চাইলে এর সাথে এভাবে করে লিঙ্কিং করতে পারেন, খুব ভালোভাবে লিঙ্কিং করতে পারেন। এইটাকে যদি যত ভালোভাবে লিঙ্কিং করতে পারেন, ইন্টারনাল লিঙ্কিং, একটা জিনিস মনে রাখবেন, আপনি আপনার পেজের জন্য যত ভালো ইন্টারনাল লিঙ্কিং করতে পারবেন তত সেটা আপনার পেজের জন্য ভালো। কেন ভালো? কারণ তাহলে আপনার পেজের মধ্যে, সবগুলো পেজের মধ্যে লিঙ্ক জুস ভালোভাবে পাস হয়। লিঙ্ক জুস ভালোভাবে পাস হয়, এটা কোনো খাবার জুস না, খেয়ে ফেললাম হয়ে গেল, ঠিক আছে? লিঙ্ক জুস পাস হবে। লিঙ্ক জুসটা কি আমরা পরে আসি, কারণ আমাদের ইসের ক্লাসে আছে অপেজের, দেন তখন জানবো। ইমেজ, একটু আগে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, ইমেজ। একটা বিষয় আছে, আমরা মাঝে মাঝে চিন্তা করি যে আমাদের সাধারণত একটা কন্টেন্টের ক্ষেত্রে কয়টা ইমেজ দিলে ভালো হয়। অনেক সময় মাথায় আসে জিনিসটা যে আমরা ভাবি যে আমি একটা কন্টেন্ট লিখবো, কয়টা ইমেজ দেওয়া যায়। আমারটা এমন হয় যে 1000 ওয়ার্ডে একটা কন্টেন্ট লিখলাম, প্রত্যেক 200 ওয়ার্ডের জন্য একটা করে দিলে 1000 ওয়ার্ডে মোট 5টা ইমেজ আসে। অনেকে চিন্তা করি এইভাবে, অনেক সময় চিন্তা আসে এভাবে। এইটা সম্পূর্ণ ভুল একটা ধারণা। সবসময় বলে রাখবেন, ইমেজ অনলি তখনই ইউজ করবেন যখন সেটা আপনার দরকার হবে, যখন সেটা মনে হবে এটা দিলে ইউজার কোনো এক্সট্রা বেনিফিটেড হবে। তাহলে এখন আসি আমি একটু কথায়। বর্তমানে দেখা যায় বড় বড় যে সাইটগুলো আছে তারা সাধারণত হ্যাঁ রিলেটেড কোনো ইমেজ দিতে পারে না, কিন্তু তাই বলে ইমেজ দেয় না তা না। ওই রিলেটেড একটু রিলেভেন্সে মেইনটেইন করে মনে করেন কিওয়ার্ড রিসার্চ। এখন কিওয়ার্ড রিসার্চে এসে কি ইমেজ দেবে? সে সিম্পলি দিতে পারে একটা মানুষ কিছু খুঁজছে, একটা দিতে পারে, দিয়ে আর ভিতরে কোনো ইমেজ দিল না, পেজের উপরে বড় করে একটা ইমেজ দিয়ে দিল। এটা কেন দেয়? কারণ আমরা অনেক সময় পেজগুলো যখন পুরো আর্টিকেলটা না পড়ে ছোট করে আসে তখন ওই ইমেজটা শো করে, কিন্তু ইমেজটা শো করে নিচে কিছু লেখা থাকে, দেন মোরে ক্লিক করলে পুরো হয়তো আর্টিকেলটা হয়। আর ইমেজটা দেয়া ভালো একটা পেজের জন্য। ইমেজটা যেমন দেখালাম যে কিভাবে র্যাঙ্ক করে একটা পেজ, তাই না? ইমেজ সার্চেও আসে, দেন এই কারণে পেজের মধ্যে ইমেজ রাখা ভালো। কিন্তু তাই বলে এই না ইমেজ রাখার অপশন আছে বলে আমি আমার ইচ্ছা মতো ইমেজ দিব। ইমেজ অনলি তখনই দিব যখন ইমেজটা দেয়া দরকার, তা না হলে ইউজ করবো না আমরা। এবার আসি, বেশি ইমেজ ইউজ করার কিছু খারাপ দিক আছে, কিছু ব্যাড ইফেক্ট আছে, সাইড ইফেক্ট আছে। সেগুলো কি? When using a lot of image in a page, this adds to the loading time. আপনার লোডিং টাইমটাকে উপর একটা ইফেক্ট ফেলে, একটা খারাপ ইফেক্ট ফেলে আপনার লোডিং টাইমের উপর। এটা আপনার ইমেজটাকে যখন আপনি বেশি ইমেজ ইউজ করবেন, স্বাভাবিক তো দেখেছেন যে কোনো পেজে যদি অনেক ইমেজ থাকে পেজটা লোড হতে সময় নেয়, কিন্তু কারণ কি একটা টেক্সটের যে সাইজ থাকে, যে লিমিট থাকে, সাইজের ছোট যে ইটা থাকে, আপনার একটা ইমেজে তার থেকে অনেক বেশি থাকে। একটা ইমেজ দিলাম 700 সেটা দেখা গেল 200-300 কেবি হয়ে যাবে, 100 কেবি হয়ে যায়, তাই না? কিন্তু অনেক বড় একটা টেক্সট লিখছি আমি 1000 ওয়ার্ডের, যেটা 100 কেবি হয় না। তো এই জন্য এই জিনিসটা এত ঝামেলা করে। আরেকটা জিনিস যে সমস্যাটা, সেটা হচ্ছে আমাদের on websites that will run AdSense, image tend to grab the attention of the user and so less attention to given to the ads. বিষয়টা কি আসছে? যারা অ্যাডসেন্স চালায় তাদের সাইডে একটু বোঝেন বিষয়টা। অ্যাডসেন্সটা আসে কিভাবে? আমার পেজের এক কর্নারে অথবা পেজের উপরে অ্যাডসেন্স আসে না, বিভিন্ন ইমেজ দিয়ে আসে। কিন্তু দেখা যায় আপনার পেজের মধ্যেই আপনি এত ভালো ভালো ইমেজ ইউজ করেছেন, ইউজার যারা আসে তারা না পাশে তাকায় না। কি হচ্ছে? আপনার অ্যাডগুলোর দিকে সে দৃষ্টি দিতে পারছে না, আপনার অ্যাডগুলোকে সে ভালোভাবে লক্ষ্য করছে না, যে কারণে কি হচ্ছে? আপনার অ্যাডে ক্লিক কম পড়ছে, আপনার টাকা কম আসছে, অ্যাডসেন্স থেকে যে টাকা পাওয়ার কথা ছিল আপনি সেটা পাচ্ছেন না। এটা একটা খারাপ দিক। তাই বলে এই না যে ইমেজ দিবেন না, অবশ্যই ইমেজ দিবেন, ইমেজ দেওয়া ভালো, কিন্তু অনলি তখন যেটা ইউজার জন্য দরকার হবে, ইউজারকে কিছু হেল্পফুল ইনফরমেশন দেওয়ার জন্য দরকার হবে, তখনই দিবেন, তা না হলে ইমেজ দিবেন না। ভিডিও বর্তমানে ইমেজের সাথে সাথে এটা অনেক পপুলারিটি লাভ করেছে, অনেক জনপ্রিয় হয়ে গেছে ভিডিওটা। কেন? আমরা সাধারণত এই যেমন আপনারাই বলেন ক্লাস করছেন, নোটস লিখছেন, ইভেন হ্যান্ড নোট পর্যন্ত তাহলে পাচ্ছেন, স্লাইড পাচ্ছেন, তারপরে বলেন ভিডিওটা দিন। কেন?
মুভির মতো অনেক সময় চালাই দিলাম, দেখি আর কত কি চিন্তা করি, তাই না? চালাই দিলাম, দেখতেছি, পাশাপাশি কত চিন্তা আসতেছে। এই জন্য ভিডিওটাকে আমরা অনেক গুরুত্ব দিই। এখন একটা বিষয় আছে, ভিডিওটা গুরুত্ব দেই বলে যে একটা ভিডিও দিয়ে দিব, কিন্তু একটা ভিডিও যদি আমার পেজে আমি আপলোড করি, হিউজ পরিমাণে একটা লোডিং টাইম খাবে, সে খাবে না? যতই ভিডিও বড় হবে লোডিং টাইম তত বেশি যাবে। এই ক্ষেত্রে কিছু নিয়ম আছে, নিয়মগুলো একটু দেখেন। আপনার ভিডিওটাকে সবসময় চেষ্টা করা উচিত ছোট রাখতে। আচ্ছা, একটা আইডিয়া করে বলেন তো, বিশ্বের সব থেকে জনপ্রিয় কত লেন্থের ভিডিওগুলো সাধারণত সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করে? সাধারণত দেখা গেছে এটা একটা এসে যে ভিডিওগুলো 2 থেকে 3 মিনিটের মধ্যে, লেস দ্যান 3 মিনিটস, সেই ভিডিওগুলোর ভিউ রেশিও অনেক বেশি। সাধারণত এটা দেখা গেছে। কেন বেশি? কারণ একটা ইউজার স্বাভাবিক চিন্তা করেন, আপনি যখনই একটা ভিডিও দেখেন, হ্যাঁ ইউটিউব সোশ্যাল মিডিয়া ক্ষেত্রে আলাদা, কারণ ওইখানে আমাদের ভিডিওগুলো যত কম হয় আমরা দেখতে আগ্রহী, কারণ দেখতে গেলে আমাদের লোডিং টাইম নেবে, নেটের স্পিড টানবে। সো আমাদের ভিডিও ছোট হয়, তারপরে দেখি না 30 সেকেন্ডের ভিডিও দেখতে কি সমস্যা নেই, দেখি অ্যাড তৈরি হয় একদম শর্টে, 30 সেকেন্ড 20 সেকেন্ড এরকম অ্যাডগুলো তৈরি হয়, যাতে ইউজাররা বোর না হয়। কিন্তু একটা ভিডিও, নর্মালি একটা ভিডিও যদি তৈরি করেন আপনি, সেখানে সাধারণত 2 থেকে 3 মিনিটের মধ্যে একটা ভিডিও মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে যায়। আচ্ছা, কিন্তু আপনার সাইডে ট্রেইলার যদি হয়, যেমন ইউটিউবে আছে চ্যানেল ট্রেইলার তৈরি করা যায়, জানেন? ট্রেইলার তো বোঝেন? হ্যাঁ, মুভির ট্রেইলার, তো মুভির জন্য আপনার চ্যানেল ট্রেইলার হলে কি হবে? কি হবে? আপনার চ্যানেলের ট্রেইলার বলে দেন, সেটা হবে কি, আপনার চ্যানেলে আপনি কি সম্বন্ধে বলছেন সেটা নিয়ে আপনি জাস্ট একটা ব্রেক দিবেন, তাও কত সময়ের মধ্যে? 2 থেকে 3 না, 30 সেকেন্ডসের মধ্যে। ঠিক আছে, ট্রেইলার দিবেন 30 সেকেন্ডসের মধ্যে দিলে বেটার হয়। ঠিক আছে, কারণ একটা ইউজার যে সে ট্রেইলার দেখতে অতটা আগ্রহ ফিল করবে না আপনার সাইডের ট্রেইলারটা, এটা কোনো মুভি ট্রেইলার যে না এক্সাইটেড কিছু আছে দেখে সে মজা পাচ্ছে, তাই না? মুভি ট্রেইলারগুলো তৈরি তো হয়ে যাবে, কিন্তু এটা তো আপনার নিজের কথা, এটা আপনি সে ভালো করে জানে ট্রেইলার কি হচ্ছে। আপনি একটা সাদা বোর্ড অথবা কোনো একটা ফ্রেশ জায়গায় দাঁড়িয়ে আছেন বা মুড নিয়ে কোনো একটা কথা বলছেন, কি সম্বন্ধে? আপনার নিজের সাইড সম্বন্ধে হয়তো। সো ট্রেইলারকে শর্ট রাখতে হয়, যাতে অ্যাটলিস্ট, এটা কেন করে এরা, ভিউয়ার যখন আসে বাইরের দেশে, ভিউয়ার সাধারণত এটা নেচার তাদের, তারা যদি কোনো চ্যানেল সাবস্ক্রাইব করে তার আগে একটু ট্রেইলারটা দেখে নেয়, তারা চ্যানেল ট্রেইলারটা দেখে নেয়, কারণ চ্যানেল ট্রেইলার দেখলে তারা বুঝে যায় এর মধ্যে সাবস্ক্রাইব করলে আমি কি পাবো না, তারা এটা বলে দেয় চ্যানেল ট্রেইলার। সো এটা ইউটিউবের ক্লাস না, ওদিকে না যায়। আচ্ছা, এরপর একটা বিষয় আছে, আপনি কখনোই আপনার সাইডে যে ভিডিওটা দিবেন সেটা আপনার সাইডে অটো প্লে যাতে না হয়, এটা খুবই খারাপ একটা জিনিস। কেন খারাপ? কোন ইউজার আপনার পেজে আসলো, তার যদি ভিডিও দেখার ইচ্ছা সে প্লে করে নিবে, আপনি তাকে ধরবে, সাথে সাথে প্লে হবে ভিডিওটা, বিরক্তি ফিল করে, খুবই বিরক্তি লাগে। এটা আপনাদের কাছে লাগে কিনা যায় না, ইউজারদের কাছে লাগে, ম্যাক্সিমাম ইউজাররা একটা বিরক্তি ফিল করে। চেষ্টা করবেন ফেসবুকে করা অফ করা যায়, অফ করা যায়। আচ্ছা, সো এইটা মনে রাখবেন, কখনো অটো প্লে রাখবেন না। ঠিক আছে, অটো প্লে দিয়ে কখনো আপনার সাইডে ইউজারদেরকে আর কি নষ্ট করবেন না, এটা ইউজারদের জন্য খারাপ একটা জিনিস। এবার যেটা বলছিলাম যে আপনি ভিডিওটাকে সরাসরি আপনার সাইডে স্ট্রিমিং করবেন না, মানে সাইডে লোড হবে তারপরে দেখাবে, এটা করবেন না। বেটার হচ্ছে যে ভিডিও শেয়ারিং চ্যানেলগুলো আছে সেখানে যান, সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করেন, দেন ওখান থেকে এমবেড করে আনেন। কেন জানেন যে এমবেড করে ভিডিও নেওয়া যায়, যে সেখানে ইউটিউবে চলছে, ইউটিউবে আমার চ্যানেল আছে, ইউটিউবে চ্যানেলে ভিডিওটা আপলোড করি, তাদের স্ট্রিমিং আমি ইউজ করবো, জাস্ট এমবেড করে ভিডিওটা লিঙ্কটা আমার এখানে নিয়ে আসবো, হয়ে গেল। বিষয়টা ক্লিয়ার? আমরা দেখেছি, এরকম দেখেছি আমার সাইডে এমবেড করা থাকে ভিডিওটা, ইউটিউবের নিচে গেলে আমার চ্যানেলে যে ভিডিও হয় নিচে এমবেড একটা অপশন আছে, ক্লিক করলে একটা লিঙ্ক দেয়, লিঙ্কটা কপি করে বসা দিলে হয়ে গেল সাইডে। আচ্ছা, এবার আসি ভিডিওর যে কথা, যে ভিডিওটা তৈরি করবেন
ভিডিওর কিন্তু একটা টাইটেল থাকে, থাকে না? ভিডিওর টাইটেল থাকে, ভিডিওর ডেসক্রিপশন থাকে। So, এই বিষয়গুলো মাথায় রাখবেন, ভিডিওটার টাইটেল যাতে ভালো হয়, ভিডিওটার ডেসক্রিপশন যেন হয়। এই টাইটেল ডেসক্রিপশন কি লক্ষ্য করে বলছে? ইউটিউবকে কেন্দ্র করে বলছে কিন্তু, কারণ ভিডিওটা যখন আপলোড করবেন আপনি, সেখানে আপনাকে একটা টাইটেল দিতে হবে, একটা ডেসক্রিপশন দিতে হবে, সাম ট্যাগস দিতে হবে, সেখানে আপনাকে কিছু ফরম্যাটে মেনটেন করতে হবে, আরো ইনফরমেশন দিতে হবে। এই ইনফরমেশনগুলো যা দিবেন, সেই ইনফরমেশনগুলো যেন আপনার ভিডিওর সাথে রিলেভেন্ট মেনটেন করে দেন, আপনার ভিডিওর সাথে মিল রেখে দেন। আপনার ভিডিওটা যে নিয়ে যা নিয়ে সেই রিলেটেড কথা বলেন, সেই রিলেটেড কিওয়ার্ড ফোকাস করে দেন। এখানে বিষয়টা ক্লিয়ার? বুঝতে পারছেন ভিডিওটা কি? ওকে, লাস্ট কিছুই না আর, একটা টোটাল কন্টেন্ট ভালো মতো অপটিমাইজ করতে হলে আমাদের এই বিষয়গুলো যদি আমরা ফলো করি, আমরা একটা কন্টেন্টকে পরিপূর্ণভাবে অপটিমাইজ হতে তৈরি করতে পারি।